প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের কৃষি শিক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে আছে কৃষি শিক্ষা কী, তারপরে আছে কৃষি শিক্ষার পরিধি, তারপরে কৃষি ফসলের বিভিন্ন প্রকারভেদ, তারপরে বনায়ন কী, প্রাকৃতিক বনায়ন কী, সামাজিক বনায়ন কী, কৃষি যন্ত্রপাতি বিষয়ে বর্ণনা, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি, জমি চাষ, বীজ বপন, ওষুধ ছিটানো, সেচ প্রদান, ফসল মাড়াই ইত্যাদি। তো এগুলি নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। তো আমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে আমরা এই বিষয়গুলি পাবো। তোমরা প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার অধ্যয়ন করবে। তোমাদের 21 তারিখে অ্যাসাইনমেন্ট পরীক্ষা আছে এই দুটো চ্যাপ্টারের উপরে ভিত্তি করে। এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়ে তোমরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে। তো কৃষি কী? কৃষি আসলে আমরা খাদ্য, বস্ত্র, তারপরে চিকিৎসা, আশ্রয়, এগুলি সবগুলির উপরেই আমরা নির্ভরশীল এবং এগুলো সম্পূর্ণ কৃষিভিত্তিক। তার মানে কৃষির উপরেই আমরা সর্বতোভাবে নির্ভরশীল। তা আমরা প্রথমে খাদ্যর জন্য কৃষিকাজ করি, বস্ত্রের জন্য কৃষিকাজ করি। তাহলে আমরা প্রথমে দেখব যে খাদ্য। তো খাদ্য কি? খাদ্য আমরা যা খেয়ে জীবন ধারণ করি, পুষ্টি পাই, তাকে আমরা খাদ্য বলি। তো খাদ্য আমরা বিভিন্ন প্রকার খেয়ে থাকি। তার ভিতরে দানাদার খাদ্য আছে, পানীয় খাদ্য আছে। ধান, গম, ভুট্টা এগুলি দানাদার খাদ্য। আবার চা, কফি এগুলি পানীয় খাদ্য। তো এই যে খাদ্য, এই খাদ্য বিভিন্ন প্রকার খাদ্য আমাদেরকে বিভিন্ন পুষ্টি সাধন করে। ধান, গম, ভুট্টা এগুলি আমাদেরকে শর্করা জাতীয় খাদ্য সরবরাহ করে। পাশাপাশি ডাল, যেমন মসুরি, খেসারি, মুগ, কলাই এগুলি আমাদেরকে ডাল জাতীয় খাদ্য তথা আমিষ জাতীয় খাদ্য সরবরাহ করে। তো এই খাদ্যকে আমরা পেয়ে থাকি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন ধরনের চাষাবাদের মাধ্যমে। ঠিক এই ফসলকে আমরা দুইভাবে ভাগ করি, যথা এক নম্বর হচ্ছে মাঠ ফসল আর একটা হলো উদ্যান ফসল। মাঠ ফসলগুলির মধ্যে আছে ধান, গম, ভুট্টা, পাট, এগুলি আমাদের মাঠ ফসল হিসেবে পরিচিত। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, ফল এগুলি আমাদের উদ্যান চাষের অন্তর্ভুক্ত। তাহলে আমরা খাদ্যকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যেমন শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি। তা আমরা খাদ্যর ভিতরে আমরা ধান, গম, ভুট্টা এগুলো পেয়ে থাকি মাঠ ফসল হিসাবে। ধান, গম, ভুট্টা, পাট এগুলি। এর ভিতরে আমরা কিছু খাদ্য হিসেবে পাই, কিছু আবার এই পাটটা আমরা বস্ত্রের জন্য চাষ করে থাকি। তাহলে এগুলি আমাদের মাঠ ফসল হিসাবে পরিচিত। মাঠ ফসল। পাশাপাশি আমাদের উদ্যান ফসল। উদ্যান ফসলের ভিতরে আমরা বলতে পারি লাউ, শিম, বিভিন্ন রকমের ফল ইত্যাদি। লাউ, শিম, কলা, পেঁপে,
এগুলি আমরা উদ্যান ফসল হিসেবে পরিচয় দিই। তাহলে আমরা মাঠ ফসলের কয়েকটা নাম জানতে পারলাম এবং উদ্যান ফসলের নামগুলিও জানতে পারলাম। তো সাধারণত উন্মুক্ত মাঠে মাঠ ফসলগুলি চাষ হয়ে থাকে। আবার উদ্যান ফসলগুলি বিশেষ যত্ন করে চারিদিকে বেড়া দিয়ে এগুলিকে আমরা চাষ করে থাকি। সাধারণত এটা উন্মুক্ত হয় না, কেননা গরু ছাগল এগুলি দ্বারা এগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে এদেরকে আমরা বিশেষ তত্ত্বাবধানে চাষ করে থাকি, সেজন্য এদেরকে বলা হয় উদ্যান ফসল। তো উদ্যান ফসলের মধ্যে আমরা বিভিন্ন রকমের সবজি পাই, ফল পাই। তো এই বিভিন্ন ধরনের ফল আমাদেরকে বিভিন্ন খনিজ পদার্থ, ভিটামিন এগুলি সরবরাহ করে। আর সবজিগুলিও আমাদেরকে ভিটামিন এবং অন্যান্য উপাদান সরবরাহ করে। তো সেই কারণে আমরা এই ধান, গম, ভুট্টা, মাঠ ফসল বা উদ্যান ফসল এগুলি ফলানোর জন্য আধুনিক যে বিজ্ঞানভিত্তিক কলাকৌশল সেগুলি আয়ত্ত করার নামই হচ্ছে কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষার জন্য আধুনিকভাবে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার হয়েছে, সেগুলি সম্পর্কে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জানতে পারি। তো কৃষি শিক্ষা সম্পর্কে আমাদের দেশে 5টি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে 2টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কৃষি শিক্ষা অনুষদ আছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলিতেও কৃষি অনুষদ আছে। তো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই কৃষির সঙ্গে জড়িত, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও আছে যেগুলো কৃষি গবেষণায় নিয়োজিত আছেন। ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, তারপরে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এগুলি থেকে আমরা কৃষি সম্পর্কে শিক্ষা লাভ করতে পারি। এরপরে আমরা খাদ্যর জন্য এগুলো ব্যবহার করি। পাশাপাশি বস্ত্রের জন্য আমরা তুলা, পাট, রেশম ইত্যাদি চাষ করতে পারি, কেননা বস্ত্র আমাদের মৌলিক চাহিদার একটি অন্যতম উপাদান। তাহলে বস্ত্র, পাট, তারপরে তুলা, রেশম ইত্যাদি। তো পাটের সঙ্গে আমরা পরিচিত আছি। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। আমরা পাট থেকে বিভিন্ন ধরনের পাটজাত দ্রব্য, ব্যাগ, তারপরে বস্তা এগুলি নির্মাণ করে থাকি। তাছাড়া গবেষণার মাধ্যমে পাট থেকে উন্নত আরও অনেক বস্তু উৎপাদন করার জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে। তারপরে তুলা আমরা বস্ত্রের জন্য ব্যবহার করি। তুলা থেকে প্রথম সুতা উৎপন্ন হয়। তো এই তুলাও চাষ করা হয়। তা আমাদের দেশে তুলা চাষের পরিমাণ তুলনামূলকভাবে কম। রেশমের সঙ্গে তোমরা পরিচিত আছো কিনা? রেশম এক ধরনের কীট বা পতঙ্গ। এই পতঙ্গর মাধ্যমে আমরা রেশমের সুতা উৎপাদন করে থাকি। এই রেশম কীটটা সাধারণত তুঁত গাছের পাতা খেয়ে ওর শরীরের চারিপাশে এক ধরনের আবরণ তৈরি করে। সেই আবরণ থেকে আমরা সুতা পেয়ে থাকি, যেটাকে আমরা বলি গুটি থেকে আমরা সুতা উৎপন্ন করি এবং এই সুতা থেকে উন্নত মানের বস্ত্র তৈরি হয়। আশ্রয়,
শিক্ষার্থীরা, আমরা বসবাসের জন্য বাসগৃহ তৈরি করি। তো সেই গৃহ নির্মাণের জন্য আমাদেরকে সাধারণত বাঁশ, কাঠ, ছন এগুলা গ্রামীণ অঞ্চলে বেশি ব্যবহৃত হয়। তো এগুলি আমাদের চাষ করেই পেতে হয়। বাঁশ মানুষ চাষ করে, তারপরে বিভিন্ন জমিতে ছন উৎপন্ন করে, তারপরে কিছু প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি গোলপাতা। তো যাই হোক, বাঁশ, কাঠ, ছন ইত্যাদি থেকে আমরা আশ্রয় এর উপাদান পেয়ে থাকি। চিকিৎসা, তো বিভিন্ন চিকিৎসার উপাদান পেতেও আমাদেরকে চাষের বা কৃষির সাহায্য নিতে হয়। আমলকি, হরিতকি, এরকম অনেক ভেষজ পদার্থ আছে যেগুলি আমাদের বিভিন্ন অসুখ বিসুখ সারাতে সাহায্য করে, ওষুধ তৈরিতে সাহায্য করে। এগুলি আমরা কৃষি পণ্য হিসেবে পেয়ে থাকি। তাহলে আমরা খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা এসব ক্ষেত্রে আমাদের যে সকল উপাদান আমরা ব্যবহার করি সবগুলি আমাদের কৃষি উৎপাদন থেকে আসে। তো সুতরাং আমাদের সর্বস্তরে কৃষির অবদান আছে এবং এগুলি সবই কৃষির আওতাভুক্ত। এবার আসি আমরা বন কি, বন এবং বনায়ন কি। শিক্ষার্থীরা, বন বলতে আমরা কি বুঝি? আসলে গাছপালা দ্বারা আচ্ছাদিত অঞ্চলটাকে আমরা বন বলি। এই বন বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে, প্রাকৃতিকভাবে অথবা মানুষ এগুলোকে তৈরি করতে পারে। তো যেগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে সেগুলি সাধারণত বৃহৎ আকারেই হয়ে থাকে। এগুলা থেকে আমরা বিভিন্ন ধরনের কাঠ, জ্বালানি এগুলো পেয়ে থাকি। পাশাপাশি সামাজিক বন যেটাকে আমরা বলি, মানুষ তার বসবাসের জায়গার আশেপাশে নিজেদের চেষ্টায় কিছু বনায়ন করে থাকে, এগুলিকে আমরা সামাজিক বনায়ন বলি। এগুলি থেকে আমরা কাঠ, ফল এগুলো পেয়ে থাকি। তো বাসাবাড়িতে কিভাবে এই বন সৃষ্টি করা গেলে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, সেই জ্ঞান আমাদেরকে কৃষি শিক্ষা দিতে পারে। সুতরাং আমাদেরকে খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা ইত্যাদি সার্বিক ক্ষেত্রেই কৃষি আমাদেরকে সাহায্য করে। এবং যেহেতু আমাদের দেশ খুব ঘনবসতি দেশ, এখানে প্রতিনিয়তই মানুষ বেড়ে চলেছে। এখন আমাদের জমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে এবং এই জমি আস্তে আস্তে মাথাপিছুর পরিমাণ অত্যন্ত নগণ্য হয়ে আসছে। সেই কারণেই জমিকে সর্বতোভাবে ভালোভাবে ব্যবহার করার প্রক্রিয়া আমাদের আয়ত্ত করতে হবে, যাতে অল্প জায়গায় আমরা অধিক ফলন ফলাতে পারি। তা আমরা আলোচনা করেছিলাম বন এবং বনায়ন কি। বনায়ন হচ্ছে যে প্রক্রিয়ায় আমরা বন সৃষ্টি করতে পারি সেগুলো হচ্ছে বনায়ন, তাকে আমরা বনায়ন বলি। তো বন
অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে আন্তঃসম্পর্ক অত্যন্ত নিবিড়। উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, পরিবেশ ভালো রাখে, আমাদেরকে কাঠ প্রদান করে বাড়িঘর নির্মাণের জন্য, এবং আমাদেরকে জ্বালানি দেয়, ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, বিভিন্নভাবে আমাদেরকে উদ্ভিদ সাহায্য করে থাকে। প্রাণীরাও উদ্ভিদকে সাহায্য করতে পারে এবং করে থাকে। সাধারণত প্রাণী যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে সেটাই উদ্ভিদ গ্রহণ করে এবং তার খাদ্য তৈরিতে এই কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে। সুতরাং উদ্ভিদ এবং প্রাণী পারস্পরিকভাবে নিবিড়ভাবে সম্পর্কিত। তো শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব কৃষি যন্ত্রপাতি নিয়ে। কৃষি যন্ত্রপাতি কি? প্রথম দিকে মানুষের বসবাস করতে হতো বনে জঙ্গলে। তখন তারা ওই বন জঙ্গল থেকে গাছের ফল খেয়ে তার সাধারণত জীবনযাপন করত। পাশাপাশি তারা বিভিন্ন পশু পাখি শিকার করত। কিন্তু একটা সময় আসলো যখন তাদের এই সামান্য ফলমূল এবং পশু পাখি শিকার করে তাদের ক্ষুধা মিটত না। তখন তারা কৃষিকাজ শুরু করে। বিভিন্ন বস্তু দিয়ে, ধারালো বস্তু দিয়ে মাটিকে স্বল্প পরিসরে খুঁড়ে সেখানে বীজ বপন করতে শুরু করলো। কেননা তারা দেখলো যে বৃক্ষ থেকে বীজ মাটিতে পড়লে সেখান থেকে চারা গাছের জন্ম হয় এবং তা থেকে ফলমূল পাওয়া যায়। সুতরাং অধিক পরিমাণ ফলমূল পেতে তারা মাটিতে এই ফলের বীজ রোপণ করতে শুরু করলো এবং সেখান থেকে কৃষির যাত্রা। পরবর্তীতে তারা বিভিন্ন পশুকে গৃহপালিত করে পশু শক্তিকে কাজে লাগাতে শুরু করলো চাষাবাদের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে, এবং পশু শক্তিকে ব্যবহার করে তারা কৃষিকাজ শুরু করলো। এতে তাদের অনেক সুবিধা হলো। তো এভাবেই শতাব্দীর পর শতাব্দী চলেছে, মানুষ পশু শক্তিকে ব্যবহার করে কৃষিকাজ সম্পন্ন করেছে। আমাদের দেশেও আমরা দেখি গরু মহিষকে কাজে লাগিয়ে, এদের শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কৃষিকাজ করা হয়। লাঙ্গল টানে, তারপর গাড়ি টানে, গ্রামে এখনও কিছু কিছু আছে। তবে সময়ের সাথে এই পশু শক্তির স্থান দখল করে নিয়েছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি ব্যবহারের সুবিধা হলো যে পরিশ্রম কম, সময় কম, খরচ কম। এইসব কারণেই পশু শক্তির জায়গাটা যান্ত্রিক শক্তি দখল করে নিচ্ছে। তো যন্ত্রের ব্যবহারে কৃষি অধিক সমৃদ্ধ হয়ে উঠছে। এখন কৃষিকাজ অত্যন্ত উন্নত পেশা। কৃষির মাধ্যমে একজন মানুষ আর্থিকভাবে অনেক লাভবান হতে পারে বা হচ্ছে। তবে এই কৃষিকাজ শুধু ফসলের মধ্যে সীমাবদ্ধ না। কৃষির অন্তর্ভুক্ত আছে মৎস্য পালন, গরু ছাগল পালন, হাঁস মুরগি পালন, এগুলিও কৃষির অন্তর্ভুক্ত। তো আমরা বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাদ্যের যোগান পেয়ে থাকি পশু পাখি থেকে। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি থেকে আমরা দুগ্ধ আহরণ করতে পারি, পাশাপাশি মাংস পেতে পারি। পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের পক্ষী, যেমন মুরগি, হাঁস, এদের থেকেও আমরা আমিষ জাতীয় খাদ্য পেতে পারি। এদের থেকে মাংস, তারপরে ডিম, এগুলি আমরা পেতে পারি। আজকাল দেশে উন্নত পদ্ধতিতে ব্যাপক হারে হাঁস মুরগির ডিম উৎপাদিত হচ্ছে
এবং আমাদের পুষ্টির এক বিরাট চাহিদা মেটাচ্ছে এই ডিম, এবং তুলনামূলক দামেও সস্তা, তুলনামূলক। কেননা এতে একটি ডিমে যে পরিমাণ শক্তি থাকে, যে পরিমাণ আমিষ থাকে, খনিজ লবণ থাকে, ভিটামিন থাকে, সেই তুলনায় এর দাম অনেকটাই কম। পাশাপাশি মৎস্য চাষ আমাদের দেশে ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আগেকার দিনে আমাদের দেশে প্রচুর পরিমাণ নদী, খাল, বিল ছিল এবং সেগুলি পানিতে পূর্ণ থাকতো এবং সেখানে প্রাকৃতিকভাবে প্রচুর মাছ চাষ হতো। তখন মানুষের সংখ্যা ছিল কম, যে উৎপাদন হতো তাতেই মানুষের চাহিদা পূরণ হয়ে যেত। কিন্তু বর্তমানে নদী, নালা, খাল, বিলে, ঝিলে সে পরিমাণ পানি আর থাকে না, যার কারণে মৎস্য চারণ ক্ষেত্র অনেকটাই কমে এসছে। কিন্তু মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে স্বল্প পরিসরে অধিক পরিমাণ মৎস্য উৎপাদনের জন্য বিভিন্ন কারিগরি জ্ঞান আয়ত্ত করেছে এবং তার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের চাহিদা পূরণ হচ্ছে। আমাদের দেশে প্রতিদিন একজন মানুষের 56 গ্রাম মাছের চাহিদা আছে, কিন্তু আমাদের উৎপাদন থেকে যা আমরা পাচ্ছি তাতে আমাদের চাহিদার 52% পূরণ হচ্ছে। এখনও মাছের উৎপাদনের ঘাটতি আছে এবং মাছ উৎপাদন আরও বাড়াতে হবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি আমাদের চারিপাশে কৃষিক্ষেত্র পরিধি অনেক ব্যাপক। তো এই কৃষিকে সহজ করার জন্য লাভ থাকে সেরকম ব্যবস্থা করার জন্য আমাদের কৃষিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। তো কৃষিজ্ঞানকে কাজে লাগিয়েই আমরা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করেছি। তো যেমন আদি যুগে মানুষ কাঠের লাঙ্গল ব্যবহার করত, এখন চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কলের লাঙ্গল, ট্র্যাক্টর, পাওয়ার টিলার এগুলি ব্যবহার করছে। এগুলিতে সময় লাগছে কম এবং খরচও তুলনামূলক কম, সেই কারণে এগুলি এখন জনপ্রিয় এবং দিনে দিনে পশু শক্তির স্থান দখল করে নিচ্ছে এই সকল কৃষি যন্ত্রপাতি। তবে এখনও আমাদের দেশে এই পশু শক্তির ব্যবহার আছে। এখনও মানুষ পশু শক্তিকে ব্যবহার করে লাঙ্গল টানছে, জমি চাষ করছে, তারপরে ফসল বহন করার জন্য যে গাড়ি ব্যবহার করে সেই গাড়িকে টানার জন্য পশু শক্তি ব্যবহার করা হচ্ছে। এরপর আছে ফসল রোপণ। বাড়ি ফসল রোপণ বা রোপণ যন্ত্রের সাহায্যে আমরা আধুনিক পদ্ধতিতে বীজ রোপণ করতে পারি। এতে আমাদের বীজের পরিমাণ কম লাগে, সময় কম লাগে এবং নির্দিষ্ট ব্যবধানে পরিমিতভাবে এই চারা উৎপাদন করা সম্ভব হয়। সেচ যন্ত্র, তো আগেকার দিনে মানুষ সেচের জন্য প্রাকৃতিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করত, দোন, তারপরে ওই নালায় পানি টানা, এসব করে মানুষ সেচ সরবরাহ করত, কিন্তু তা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু বর্তমানে মানুষ ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, হ্যান্ড টিউবওয়েল এগুলি ব্যবহার করে মানুষ অনায়াসে সেচ কার্য সম্পন্ন করতে পারছে। এতে ফসলের ফলনের পরিমাণ অনেক বেড়ে গেছে।
পাশাপাশি সার, আসলে কৃষি উৎপাদন বাড়াতে গেলে আমাদেরকে উদ্ভিদের খাদ্য সরবরাহ করতে হয়। তো সেজন্য আধুনিক পদ্ধতিতে বিভিন্ন রাসায়নিক সার উৎপাদন করা হচ্ছে। ইউরিয়া, ফসফেট, টিএসপি, এগুলি রাসায়নিক সার, জিঙ্ক, পাশাপাশি জৈব সারও ব্যবহার হচ্ছে। এগুলির মাধ্যমে ফলন অনেক বাড়ানো সম্ভব হচ্ছে। তারপরে ওষুধ ছিটানোর জন্য বিভিন্ন স্প্রে মেশিন উৎপন্ন হয়েছে। এগুলির সাহায্যেও পোকামাকড় দমনের জন্য কার্যকরীভাবে ওষুধ প্রয়োগ সম্ভব হচ্ছে। তো এই সকল বিষয়গুলি সবই কৃষি উন্নতির সঙ্গে যুক্ত। ফসল মাড়াই যন্ত্রও আজকাল আবিষ্কৃত হয়েছে। আগেকার দিনে ফসল মাড়াইয়ের জন্য সাধারণত গরুর দলকে ব্যবহার করা হতো। একপাল গরুকে ফসলের উপর ঘুরিয়ে ঘুরিয়ে ফসল মাড়াই করা হতো। কিন্তু আধুনিক পদ্ধতিতে ফসল মাড়াই যন্ত্র উদ্ভাবিত হয়েছে। কিছু মানুষ তার নিজস্ব শক্তিকে ব্যবহার করে এগুলি চালিত করে, আবার কিছু কিছু যান্ত্রিক শক্তিতে চালিত হয়। তো শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য 21 তারিখে যে অ্যাসাইনমেন্ট, তার জন্য প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সংশ্লিষ্ট আছে। তো এই অধ্যায় দুটির মধ্যে যে সকল আলোচনা আছে তার বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বর্ণনা করলাম। তোমরা দুটো চ্যাপ্টার ভালোভাবে পাঠ করবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি সহজ হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।